আজকে আমরা পূর্বপাঠের পুনরালোচনার মধ্যে কোষে দেখি 1.3 এই চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। তো এখানে আজকে প্রথম যে আমরা অঙ্কগুলো শুরু করব সেটি হলো সংখ্যারেখার সাহায্যে যোগ ও বিয়োগ। অর্থাৎ এখানে দেখো একটা অঙ্ক আছে +6 যোগ +3, মানে +6 আর +3কে যোগ করতে হবে, সেটা সংখ্যারেখার সাহায্যে করতে হবে। তো প্রথমে আমি একটা এখানে সংখ্যারেখা ড্র করে নিই। এটা একটা সংখ্যারেখা যার মোটামুটি মিডিলের দিকটা আমি 0 ধরলাম। এরপর একটা স্কেল তৈরি করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। আমার এখানে হাইস্ট +6 আছে, হ্যাঁ, 8 9 10 এইভাবে চলতে থাকবে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আরও আছে। এদিকে কি আছে -1 -2 -3 -4। এদিক থেকে তোমার নেগেটিভ সংখ্যাগুলো এদিকে চলতে থাকবে। এখন প্রথমে আমাকে +6 ড্র করতে হবে। তোমরা এগুলো কিন্তু সবই স্কেল দিয়ে করবে, স্কেল এবং পেন্সিল দিয়ে এগুলো ড্রয়িংগুলো করবে। আমি যেহেতু পেন্সিল দিয়ে করলে তোমরা ভিডিওতে ভালো বুঝতে পারবে না, তাই আমি স্কেচ পেন দিয়ে করছি। এবার আমার প্রথম সংখ্যা কী আছে +6। তাহলে আমি 0 থেকে +6 মানে 0 থেকে ডান দিকে যাবে, তাহলে 6 ঘর ডান দিকে, অর্থাৎ 1 2 3 4 5 6, অর্থাৎ এটি হলো +6 ঘর। তাহলে 0 থেকে +6 ঘর আমি ডান দিকে ড্রয়িং করলাম, অর্থাৎ এটা হলো +6। এরপরে আবার দেখো আমার যে অপারেশন যেটা, অর্থাৎ যেটা আমাকে এখানে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ মানে আমি ডান দিকেই যাবে, আর বিয়োগ মানে বাম দিকে আসবে। তাহলে যেহেতু যোগ হচ্ছে, তাহলে এখান থেকে আবার ডান দিকে আমি কাউন্ট করব। কত কাউন্ট করব, আবার +3। এই +3 মানে এখান থেকে আরও 3 ঘর, 1 2 3 এই পর্যন্ত হলো। তাহলে এই পর্যন্ত এটা ক ঘর হলো, আরও 3 ঘর হলো, +3 ঘর। তাহলে দেখো এখান থেকে এটা +6 ঘর, আর এখান থেকে এটা +3 ঘর। এবার আমার রেজাল্ট কত হলো, রেজাল্ট হলো এই 0 থেকে, মানে যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হলো, অর্থাৎ 0 থেকে 9। তাহলে আমার রেজাল্ট হলো এই 0 থেকে 9 পর্যন্ত, এবং সেটা কত ঘর, +9 ঘর। তাহলে আমি এখানে বলতে পারি যে সংখ্যারেখার সাহায্যে আমরা কী পেলাম, +6 +3 এটা সমান +9। বুঝে গেছে? এখানে দেখো, এখানে আমি প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা পজিটিভ, তাই ডান দিকে নিয়েছি। পরের সংখ্যাটি আবার পজিটিভ, তাই আরও ডান দিকে গিয়েছে। এখন যদি পরের সংখ্যাটি নেগেটিভ হতো, তাহলে কিন্তু এখান থেকে শুরু করে এ আবার বাম দিকে চলে আসতো। নেগেটিভ হলেই সে বাম দিকে চলে আসবে। যেমন দেখো পরের অঙ্কটি, 5 নম্বরের অঙ্কটি। 5 নম্বরের অঙ্কটি আবার একটা সংখ্যারেখা টানলাম, যার এখানে 0 1 2 3 4 5 6 7 8 নিলাম। এদিকে -1 -2 -3 -4 -5 প্লাস এই পর্যন্ত নিলাম। এখন প্রথমটা কি আছে, +3। তাহলে 0 থেকে শুরু করে 3 ঘর যাবে, 1 2 3 ঘর, তাহলে এই পর্যন্ত যাবে।
এটা +3 ঘর হলো। তারপরে কি আছে, -6 প্লাস -6, তাহলে -6 হওয়া মানে আমার যেহেতু সংখ্যাটা নেগেটিভ হয়েছে, তাহলে এখান থেকে আমি 6 ঘর আবার বাম দিকে চলে আসব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, অর্থাৎ এখানে এসে থামবে সংখ্যাটি। এখান থেকে শুরু হয়ে এখানে থামলো, এটা -6। তাহলে আমার আলটিমেট রেজাল্ট কী হলো, আমার শুরু হয়েছিল 0 থেকে, শেষ হলো -3 ঘরে। তাহলে আলটিমেট রেজাল্ট হলো এই শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ -3 -3। তাহলে আমার এই সংখ্যাটির এই যোগফলটি হলো -3। পরের 7 দাগে এটা একটা বিয়োগ আছে। তাহলে আমি আবার একই রকমভাবে একটা সংখ্যা রেখা টানলাম, 0 1 2 3 4 5 6 7, আর লাগবে না, ও এটা আরও বেশি লাগবে। আচ্ছা, এটাকে 0 আমি এখানে থেকে ধরছি, 0 1 2 3 4 5, তাহলে এটা 6 হয়ে যাবে, এটা 7 হবে, এটা 8, এটা 9, এটা 10, এটা 11 হলো, এটা 12 হলো, এটা 13 হলো, 14 15 পর্যন্ত যাবে। দেখো কেন 0 ধরলাম, কারণ এখানে আমার প্রথমটা +6 আছে, তারপরে বিয়োগ হচ্ছে কত বিয়োগ, -9 বিয়োগ। একটা জিনিস দেখো, যদি প্লাস সংখ্যা বিয়োগ হয় তাহলে কমে যায়, কিন্তু নেগেটিভ সংখ্যা যদি বিয়োগ হয়ে যায় তাহলে সেটা বেড়ে যায়, আলটিমেটলি যোগ হয়। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি 6 ঘর, অর্থাৎ এই 6 ঘর পর্যন্ত আমি প্রথম সংখ্যাটি নিলাম, +6 ঘর। এরপর এখান থেকে বিয়োগ হয়, বিয়োগ হলে কি হলো, বিয়োগ হলে এটা বাম দিকে আসার কথা, কিন্তু দেখো বিয়োগ হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে এটা আরও ডান দিকে চলে যাবে। তাহলে বিয়োগ যদি নেগেটিভ সংখ্যা হয় আরও ডান দিকে 9 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি 15 দাগ পর্যন্ত যাবে। 15 দাগ পর্যন্ত যাবে, তাহলে এটা -9 বিয়োগ হলো, অর্থাৎ যোগ হলো, বিয়োগ -9 মানে সে +9 যোগ হলো এখানে। তাহলে আমার আলটিমেট উত্তর কী হলো, আমার 0 থেকে শুরু হলো আর 15তে গিয়ে থামলো, অর্থাৎ এটা +15 হলো এর উত্তর। তাহলে বোঝা গেল, বইয়ে আরও কিছু অঙ্ক তোমার দেয়া আছে, সেগুলো সংখ্যা রেখার সাহায্যে করতে হবে, সেগুলো করে নেবে। নেক্সট আমি চলে যাচ্ছি এরপর পরিসীমা নির্ণয়। দেখো, পরিসীমা হলো কোনো একটি ক্ষেত্র বা কোনো একটি জমির চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে বা বেড়া দিয়ে ঘিরতে কতটা লম্বা বেড়া লাগবে, অর্থাৎ কোনো একটি জমির চারিধারটা কতটা লম্বা। তাহলে এই পরিসীমা বের করতে গেলে কী করতে হয়, যে ক্ষেত্রটি দেয়া থাকবে তার বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল। যদি ত্রিভুজ হয় তাহলে 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, যদি চতুর্ভুজ হয় তাহলে 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, যদি পঞ্চভুজ হয় তাহলে 5টা বাহু দৈর্ঘ্যের। এইভাবে যতগুলো বাহু থাকবে তাদের মোট যোগফল হচ্ছে ওই ক্ষেত্রের পরিসীমা। যেমন এই ক্ষেত্রে পরিসীমাটা কী হবে, এখানে 5 12 আর 10 আছে, তাহলে 5 + 12 + 10 অর্থাৎ হলো মোট
17 আর 10 27 সেন্টিমিটার। এই ক্ষেত্রটার পরিসীমা কত হবে? 6 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার, অর্থাৎ মোট এখানে পরিসীমা কি হলো? 8 8 16 6 22, 22 আর 6 28 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল পরিসীমা হলো কোনো ক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল। এক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড সূত্র আছে, যেমন মনে করো একটি আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্র কেমন হয়? দুটো বাহু বড় থাকে আর দুটো বাহু ছোট থাকে। এই বড় বাহু দুটোকে বলা হয় দৈর্ঘ্য, ছোট দুটো বাহুকে বলা হয় প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে এই দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ তার যোগফল, মানে 2 কমন গেলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বোঝা গেল এটা? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের পরিসীমা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়, অর্থাৎ এখানে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। অর্থাৎ এখানে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আলাদা নাম দেব না, সেক্ষেত্রে আমি একটা বাহু ধরে নেব। তাহলে এখানে একটা বাহু, এখানে একটা বাহু, মোট দুটো বাহু। সেই দুটো বাহুর সঙ্গে 2 গুণ হলে 4টে বাহু হবে, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 গুণ একটি বাহু। ঠিক আছে, ব্যাস। নেক্সট আমরা করব কোষে দেখি 1.4, অর্থাৎ বর্গমূল বা বর্গ নির্ণয়ের চ্যাপ্টার। এখানে প্রথম যে অঙ্কগুলো আছে 5-এর দাগের অঙ্কগুলো, সেখানে বর্গমূল বের করতে বলেছে। তো আমরা জানি বর্গমূল দুটি পদ্ধতিতে করা যায়, একটি হলো ভাগ পদ্ধতি আর একটি হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। দেখো এখানে প্রথম যে অঙ্কটি আছে এ খুব সহজ একটি অঙ্ক, কারণ আমরা কি জানি 9 মানে কি 3-এর বর্গ। তাহলে 9-এর বর্গমূল কি হবে? 3-এর বর্গের বর্গমূল। এই বর্গ আর বর্গমূল দুটো বিপরীত পদ্ধতি, তাই এই দুটো পদ্ধতি যখন একসঙ্গে অ্যাপ্লাই হয় তখন বর্গ আর বর্গমূলটি পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়, কেটে দেয়, শুধু পড়ে থাকবে কি এখানে 3। অর্থাৎ আমি মনে রাখার জন্য এটাকে ধরে নেব যে বর্গটাকে বর্গমূল কেটে দিচ্ছে, দিয়ে শুধু 3 পড়ে থাকছে। অর্থাৎ কোনো বর্গ সংখ্যাকে যদি আমি বর্গ আকারে প্রকাশ করি তাহলে তার বর্গমূল নির্ণয়টা খুব সহজ হয়ে যায়। বর্গ সংখ্যাকে বর্গ আকারে প্রকাশ করলাম, এবার বর্গমূল করলে কি হবে? সেই বর্গ সংখ্যার উপরে বর্গমূল বসবে এবং সেখানে বর্গ আর বর্গমূল দুটো নিউট্রালাইজ হয়ে যাবে, হয়ে গিয়ে শুধু বেস সংখ্যাটি পড়ে থাকবে। এই ক্ষেত্রেও সেই পদ্ধতিই হবে। তাহলে এই সংখ্যাটির বর্গমূল মানে এইটার উপরে রুট। এখন দুটি সংখ্যার গুণফলের উপরে যদি বর্গমূল চাপানো হয় তাহলে সেই বর্গমূলটি প্রত্যেকটি সংখ্যার উপরে ইন্ডিভিজুয়ালি বর্গমূল আকারে চলে আসে। মাঝে মাঝে যে গুণ পদ্ধতি আছে সেই গুণ পদ্ধতিটা থেকে যাবে। এইবার 5-এর স্কোয়ারের বর্গমূল মানে 5 হবে, 8-এর স্কোয়ারের বর্গমূল মানে 8 হবে, অর্থাৎ এখানে আলটিমেট উত্তরটা হয়ে গেল 40।
সি এর দেখেন করি 10,609, এইটাকে আমি দুটো পদ্ধতিতে করতে পারি, আমি দুটো পদ্ধতিই করে দেখাচ্ছি। প্রথমে ভাগ পদ্ধতি, এই 10,609 এটাকে ভাগ পদ্ধতিতে করব। ভাগ পদ্ধতি করার সময় কি করব, আমি এই বাম দিক থেকে এই ডান দিক থেকে এটাকে জোড় তৈরি করব। তাহলে ডান দিক থেকে যদি জোড় তৈরি করি, দেখো প্রথমে 9 আর 0 মিলে একটা জোড় তৈরি হলো, তারপর 0 আর 6 মিলে আরেকটা জোড় তৈরি হলো, 1 এখানে একা পড়ে থাকবে, যেহেতু ওর কোনো জোড় সংখ্যা নেই, ও একা পড়ে থাকবে। এইবার ভাগ পদ্ধতিটা এখানে ভাগের যে আমরা নর্মাল যে ভাগ করে আসি তার থেকে একটু আলাদা। কীরকম, এখানে ভাগফল আর ভাজক দুটো একই সংখ্যা নিতে হয়। তাহলে আমি এখানে ভাজক আর ভাগফলকে এমন সংখ্যা নেব যাতে এই দুজনের গুণফলটা এখানে এই ভাজ্যের থেকে কম হয় বা সমান হয়, বেশি যেন না হয়। তাহলে এখানে 1 আছে, আমি 1 আর 1 গুণ করলে 1 হয়, সমান হচ্ছে, বেশি হচ্ছে না। তাহলে আমি এখানে 1 বসালাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 0 হয়। এবার পরে আমার নর্মাল ভাগে কী হয়, একটা করে সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের যে ভাগ সেখানে জোড়ায় জোড়ায় সংখ্যাটি নামবে, অর্থাৎ পরের সংখ্যা হবে 0 আর 6। এবার পরের যে ভাজক, সেই ভাজক কিন্তু এই আগের ভাজকটা থাকবে না। কে হবে, একদম এখানে ভাগ করার আগে পর্যন্ত যে ভাগফল ছিল সেই ভাগফলের ডাবল হয়ে যাবে, এখানে ভাগফলের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ভাগফলের ডাবল হলো 1-এর ডাবল 2। এখন একটু এই জায়গায় আর একটু ভালো করে খেয়াল করো যে আমি এই 2 দিয়ে এটাকে তো সরাসরি ভাগ করব না, কি করতে হবে, এখানে ওই আগের নিয়ম অনুযায়ী ভাগফলে যে সংখ্যা নেব ভাজকে সেই সংখ্যাটি বসাবো। মনে করো আমি এখানে সর্বনিম্ন 1 নিতে পারি, তাহলে সর্বনিম্ন এখানে যদি 1 নিই তাহলে এখানে 1 নিতে পারি, তাহলে এখানে 1 বসালে এখানে কত হচ্ছে 21, তাহলে 21কে 1 দিয়ে গুণ করলে 21 হবে। এখানে কিন্তু ভাজ্য আছে 6, তাহলে 21 কোনোভাবে 6-এর মধ্যে যাবে না, তাই তো। তাহলে এই জায়গায় কী হবে, আমাকে আরও কিছু সংখ্যা নামাতে হবে। নর্মাল ভাগে একটা করে সংখ্যা নামে, এখানে জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে। এবার একটা নতুন জোড়া সংখ্যা নেমেছে না, নেমেও কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে পরের জোড়া সংখ্যা নামানোর আগে এখানে একটা 0 দিতে হবে। এখানে যেহেতু 0 দেব, আমার এখানেও 0 বসবে, দিয়ে আমি এবার পরের জোড়া সংখ্যা নামাতে পারলাম। তাহলে আলটিমেট এখানে কত হলো, 609। এবার দেখো আমি এখানে কত কত বসালে আমার গুণফলটা এই 609-এর থেকে ছোট হবে। দেখো আমি 2 বসাতে পারি, তাহলে 2 বসালে এখানেও 2 বসবে, তাহলে 202 হবে। এবার এখানে 2 বসলো, এখানে 2 বসলো, তাহলে এই সংখ্যাকে এই 2 দিয়ে, নতুন সংখ্যা দিয়ে গুণ হবে, কিন্তু 2 দিয়ে গুণ করলে 404, 404, তাহলে অনেকটাই ছোট। 3 বসানো যায়, 3 বসালে 906, দেখো মিলে যাচ্ছে, তাহলে এখানে আমি 3 বসাতে পারি। এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমাকে প্রথমে একটু সংখ্যা বিভিন্ন ছোট থেকে বড়োর দিকে বসিয়ে বসিয়ে দেখে নিতে হবে যে কত বসানো যাচ্ছে, সর্বাধিক যেটা বসানো যাবে সেই সংখ্যাটাকে বসাতে হবে। তাহলে 3 দিয়ে এবার 203কে গুণ হবে, 3 দিয়ে 203কে গুণ করলে 609। তাহলে আমার এখানে বর্গমূল কী দাঁড়ালো, বর্গমূল দাঁড়ালো 103, বর্গমূল দাঁড়ালো 103। তাহলে 1609-এর বর্গমূল হলো 103। এবারে আমি আসি তোমার উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে কি করব, এই 10,609
10,609 এটাকে আমি উৎপাদক করব। দেখো এই 10,609 এই সংখ্যাটা একটি মানে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে একটি এই সংখ্যাটা ভালো সংখ্যা নয়, কারণ এখানে সরাসরি 103 ছাড়া আর কোনো সংখ্যা আমার যাবে না। তাহলে 103 গেলে এটা 103 হবে। ঠিক আছে, দেখো 103 মৌলিক উৎপাদক, তাহলে মৌলিক উৎপাদক যেহেতু, তাহলে 103-এর নিচে আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে না। অর্থাৎ 10,609 এটা হয়ে গেল 103 ইন্টু 103, অর্থাৎ এটা হয়ে গেল 103-এর বর্গ। এবার আমি যদি এই 10,609কে বর্গমূল করি, তাহলে 103-এর বর্গ 103 বর্গের বর্গমূল হবে, অর্থাৎ এটা 103 হবে। দেখো এই সংখ্যাটির ক্ষেত্রে আমার এরকম একটা মানে আমাদের সংখ্যাটা এমনভাবে দেয়া আছে যে সর্বনিম্ন মৌলিক উৎপাদক 103 হচ্ছে। এই সংখ্যাটির ক্ষেত্রে এরকম হলো, কিন্তু অন্যান্য সংখ্যার ক্ষেত্রে ছোট ছোট মৌলিক সংখ্যায় উৎপাদকে আসবে, সেক্ষেত্রে আমার মৌলিক উৎপাদকে করাটা যাবে বা ভালোও লাগবে কোথায়। কিন্তু একটা জিনিস বলে রাখি, যখন বড় সংখ্যা হয়ে যাবে, ধরো 3 ডিজিট বা তার থেকে বড় সংখ্যা, তখন সবথেকে ভালো পদ্ধতি হলো ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি একটু অনেকগুলো স্টেপ এর মধ্যে থাকে, কিছু অনেক জিনিস মনে রাখতে হয়, কিন্তু হলেও এই পদ্ধতিটা করা অনেক সুবিধা। আমাকে উৎপাদকগুলো খুঁজে, এই যেমন একটা 103 এত বড় একটা উৎপাদক, ভাগ পদ্ধতিতে করলে এত বড় উৎপাদক আমাকে খুঁজে খুঁজে বের করার দরকার নেই, আমি যেমন ভাগ যাবে ভাগ পদ্ধতিতে এমন করে নিতে পারবো। ওই জন্য তোমরা 4 ডিজিট বা 5 ডিজিট এই রকম সংখ্যা যদি থাকে, বা 3 ডিজিটের ও করতে পারো, হ্যাঁ, এই ধরনের সংখ্যা যদি থাকে, তাহলে তোমরা সরাসরি ভাগ পদ্ধতিতেই চলে যাবে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে যাবে না। যদি প্রসেস বলে নেওয়া না থাকে, যদি তোমাকে বলে দেওয়া থাকে যে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি ভাগ পদ্ধতি করতে পারছো না। ঠিক আছে, নেক্সট 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। দেখো এই যে 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার, আমি এটার উপরে যদি বর্গমূল চাপিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই গুণের মতো ভাগে এই যোগে বর্গমূলটা ইন্ডিভিজুয়াল সংখ্যার উপর আসবে না, কারণ গুণ আকারে যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটা এক একটা উৎপাদক, কিন্তু অর্থাৎ এখানে এই একটা উৎপাদক রাশি বা এটা একটা রাশি এটা একটা রাশি, দুটো রাশির গুণ যোগ আছে, কিন্তু যোগ বা বিয়োগ আকারে থাকলে গোটা রাশিটি হলো একটি রাশি, গোটা রাশিটি হলো একটি রাশি। তাহলে এই একটা রাশির উপরে বর্গমূল থাকলে আমি সেটাকে দুটোতে ডিভাইড করে দিতে পারবো বা দুটোতে সেপারেট করে দিতে পারবো না। তোমরা সোজাসুজি মনে রাখবে, যোগ বা বিয়োগ থাকলে, যোগ বা দুটো সংখ্যার মাঝে যোগ বা বিয়োগ থাকলে তার উপরে বর্গ বা বর্গমূল যদি চাপানো থাকে, তাহলে সেই বর্গ বা বর্গমূলকে ইন্ডিভিজুয়াল সংখ্যার উপরে দেওয়া যায় না। তাহলে এক্ষেত্রে আমার অগত্যা আমার উপায় হলো এই 24-এর বর্গ নির্ণয় করা আর 10-এর বর্গ নির্ণয় করা। ঠিক আছে, তাহলে 24-এর বর্গ হলো 576 আর 10-এর বর্গ 100, অর্থাৎ এটা হয়ে গেল 676। এবার এই 676 হলো যেহেতু এটা, তাহলে অতএব 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ারের বর্গমূল মানে 676-এর বর্গমূল হবে। এই 676-এর বর্গমূল করলে তুমি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারো বা ভাগ পদ্ধতিতে করলে দেখবে এটা 26 হবে। আমি আর করে দিলাম না, ঠিক আছে, তোমরা করে নিতে পারো, 26 হবে। এরপর নেক্সট অঙ্কটি ভালো অঙ্ক। দেখো তোমরা, যে বলছে 3000-এর নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, যে সংখ্যাটা একবার 3000-এর থেকে বড় হবে আরেকবার 3000-এর থেকে ছোট, অর্থাৎ দুটো সংখ্যা আমাকে বের করতে হবে। 3000, এই 3000-এর থেকে ছোট
এবং নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, আর 3000-এর থেকে বড় এবং নিকটতম। ছোট তো 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা অনেকগুলোই আছে, কিন্তু তার মধ্যে যেটা সব থেকে 3000-এর কাছে সেটাকে বের করতে হবে। আবার 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হাজার হাজার কোটি কোটি আছে, কিন্তু আমাকে নির্ণয় করতে হবে সেটাই যেটা 3000-এর সব থেকে কাছাকাছি। এখন এইটা করতে গেলে আমি প্রথমে কি করব, এই 3000-কে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। বর্গমূল বেরোবে না, ইনকমপ্লিট থাকবে, কিন্তু আমার তবুও কিন্তু এটা দরকার আছে, কারণ ওই বর্গমূলে ভাগ পদ্ধতিতে করতে গেলে শেষে একটা ভাগশেষ থাকবে, সেই জিনিসটা আমার দরকার লাগবে। তাহলে প্রথমে জোড় তৈরি করলে এটা জোড় হলো, পরেরটা 30-এর জোড় হলো। তাহলে 30 যদি হয় তাহলে 5 5-এ 25, অর্থাৎ বিয়োগ হলো 5, পরের জোড়া নামলে 500 হবে, এখানে হয়ে যাবে 25। এখন দেখো, আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে 252 হচ্ছে। 252 2 দিয়ে গুণ করলে সেটা 500 থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে আমার সর্বাধিক 1 যেতে পারে, তাহলে 251 হলো। থাকছে কত, 9, আর এখানে 4, এখানে 1, 149 থাকছে। না সরি, ভুল করলাম, 249 আমার ভাগশেষ থাকছে। এই যে 249টাকে আমি পেলাম, এটাই আমার কাজে লাগবে। অর্থাৎ আমি এখানে সর্বোচ্চ ভাগফল পেলাম 51, আর 249 আমি ভাগশেষ পেলাম। এবার এটা এ কি বলছে, যে আমাকে 3000-এর থেকে বড় এবং 3000-এর নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। দেখো, 51-এর বর্গ করলে 51-এর বর্গ করলে সেটা কিন্তু 3000-এর থেকে ছোট হবে। 50 মানে 3000 এমন একটি জায়গা আছে যে 51-এর বর্গের থেকে বড়, আবার এর পরের সংখ্যা 52-এর বর্গের থেকে ছোট। 51-এর বর্গের থেকে বড় কি করে বুঝলাম, দেখো 51-এর বর্গ 3000-কে বর্গমূল করলে সর্বাধিক 51 আসছে এবং কিছু ভাগশেষ থাকছে। ভাগশেষ থাকছে মানে এই 51-এর বর্গর থেকে 249 বেশি 3000, আর 52-এর মানে এর পরের সংখ্যা সেটা 52 হবে, 52 থেকে এটা ছোট হবে। তাহলে আমি কি করব, এই যে 51 পেলাম, এই 51-এর যে পরের সংখ্যা অর্থাৎ 52, 51 প্লাস 1 তার বর্গ বের করব, অর্থাৎ 52-এর বর্গ নির্ণয় করব। দেখো, আমি একটু তোমাদের কারেকশন করছি, একটু ভুল করেছি। সেটা হলো এই যে 3000-এর বর্গমূল, এইটা কিন্তু ভুল হয়েছে। কি ভুল হয়েছে, এই 50 প্রথমে 5 5-এ 25, 5 বিয়োগ হলো, 5 5-এ 25 থেকে 5 বিয়োগ হলো, এবার 500 নামলো, মানে দুটো শূন্য নামলো, 500 হলো। এখানে যে ভাজক, সেই ভাজকটা 5-এর দ্বিগুণ হবে, অর্থাৎ 5 দুগুণে 10 হবে, 5 দুগুণে 10 হবে। আমি এটা 5 5-এ 25 লিখে ফেলেছিলাম, এটাই ভুল হয়েছে। তো এই জন্য অঙ্কটা ঠিকঠাক হচ্ছিল না, এবার ঠিক হয়ে যাবে। তাহলে আমি এটাকে একটা ফ্রেশ পেজে করি।
কি হবে দেখো, 3000, 3000কে প্রথমে 5 5 25 বিয়োগ করলে 5 হবে। এবার এখানে দুটো শূন্য নামছে, এই জায়গায় 5 দ্বিগুণ 10, কবার যাবে আমার, সর্বাধিক 4 বার যাবে। তাহলে 4 4 16, 16 6 হাতে 1 1 বসে গেল, 4 1 4। এবার বিয়োগ করলে 4 8, এইবার ঠিক আছে, এটা 54 হবে। তার মানে 3000 যে সংখ্যাটি, সেই সংখ্যাটি 54 বর্গের থেকে বড়, আর এর পরের সংখ্যা অর্থাৎ 55 বর্গের থেকে ছোট। তাহলে আমি প্রথমে যদি বি বলি, মানে আমার এখানে এ বলেছে সব থেকে বড়, মানে 3000 থেকে বড় এবং 3000 নিকটতম বের করতে হবে, আর বি বলে 3000 থেকে ছোট এবং 3000 নিকটতম। প্রথমে বি এর অঙ্কটা করে দিই, এটা এখান থেকে সহজ ডিরেক্টলি বেরোবে। তাহলে 3000 এর থেকে 3000 থেকে ছোট ও 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সমান 3000 এর নিকটতম এবং পূর্ণবর্গ সংখ্যা হলো কত, এই যে ভাগশেষ বেরিয়েছে এই ভাগশেষটা সরাসরি 3000 থেকে বিয়োগ করে দাও। তাহলে 3000 বিয়োগ 84, অর্থাৎ এটা হয়ে যাবে 6, এখানে 1, তারপরে 9 2, তাহলে 2986। তোমরা এটাকে দুটো ভাগে করতে পারো, হয় 54 এর বর্গ করে এটাকে বের করতে পারো, অথবা এই ভাগশেষটা 3000 থেকে বিয়োগ করে দিলেও বেরোবে, দুটো পদ্ধতি আছে। এরপর নেক্সট আমি যাচ্ছি এ, অর্থাৎ কি, যেটা 3000 থেকে বড় হবে এবং 3000 নিকটতম। তাহলে 3000 এর থেকে বড় ও 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা, সেটা কত, এই যে 55 এর বর্গ, অর্থাৎ 54 যে ভাগফল আমার বেরিয়েছিল তার পরের সংখ্যা, অর্থাৎ 54 প্লাস 1 বর্গ, অর্থাৎ 55 বর্গ। এটা কত হবে, এটা হবে 3025। তাহলে বোঝা গেল যে প্রথমে আমি কি করলাম, এই অংশটি আগে যে অংশটি করেছি এটা ভুলে যাও তোমরা, এটা আমি ভাগ পদ্ধতিটা করতে গিয়ে ভুল করে ফেলেছি, ওটা ভুলে যাও। এটা দেখো 3000কে প্রথমে ভাগ পদ্ধতিতে বর্গমূল করেছি, প্রথমে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গিয়ে 5 হলো, এবার 5 ডাবল 10, তারপরে দেখি সর্বাধিক 4 যেতে হবে, কারণ 5 গেলে 105কে 5 দিয়ে গুণ হবে, 105কে 5 দিয়ে গুণ করলে 525 হবে, আমার আছে 500, তাহলে আমি তার থেকে ছোট নিতে হবে, তাই 4 দিলাম, 4 দিয়ে 416 হলো, 84 হলো বিয়োগফল। এবার মজার কী হলো, এখানে যে 54 হলো, এই 3000টা 54 বর্গের থেকে বড়, আর তারপরের সংখ্যা অর্থাৎ 55 বর্গের থেকে ছোট। সেই জন্য আমি ছোটোটাকে আগে বের করছি, ছোট বিয়ের দাগে ছোটোটা কি হচ্ছে, ছোট হলো, ছোট সংখ্যাটি কত, আইদার আমি একদম সরাসরি 3000 থেকে এই ভাগশেষটাকে বিয়োগ করে দিতে পারি, অথবা সরাসরি 54 বর্গ বের করে নিতে পারি। আর এর দাগের অঙ্ক অর্থাৎ 3000 থেকে বড় যে সংখ্যা বের করতে হবে পূর্ণবর্গ, সেটা হবে কি 54 পরের সংখ্যার বর্গ, অর্থাৎ
55 বর্গ, যেটা হবে 3025। তাহলে আশা করি এটা আমি তোমাদের এই পর্যন্ত বোঝাতে পেরেছি। নেক্সট হলো 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। দেখো একই পদ্ধতি, 5050-কে আমি তোমার করবো ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করবো। তাহলে এটা জোড় তৈরি হলো, প্রথমে 50 হলো, তাহলে 7 7 49 হলো 1। এবার এই 7-এর দ্বিগুণ 14 হলো, পরের জোড়টা নামলো 50, 150। কতবার যাবে? সর্বাধিক একবার যাবে, কারণ একবার গেলেই 141 হয়ে যাচ্ছে, তাকে 1 দিয়ে গুণ করলে 141 হবে। কিন্তু এখানে যদি 2 বসাতাম তাহলে 142-কে 2 দিয়ে গুণ হতো, তাহলে একবার গেলে 141 হলো, 9 থাকলো। এখন এখানে ভাগশেষটা কত হলো? এই ভাগফলটা 71। তাহলে আমি আগের মতোই 5050 মানে 71-এর বর্গের থেকে ছোট, কিন্তু এর পরের সংখ্যা কত? 72। 72-এর বর্গের থেকে মানে 72-এর বর্গের থেকে 5050 ছোট, কিন্তু 71-এর বর্গের থেকে 5050 ছোট, বড়। আমাকে এখানে বলেছে যে এই সংখ্যাটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যোগ করতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে? 5050-এর থেকে বড় হবে। তার মানে আমার 5050-এর থেকে বড় এবং তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, এবং সেটা কত হবে? 72-এর বর্গ। তাহলে এখানে লিখবে, তাহলে 72-এর বর্গ সমান 71 বেরিয়েছে, আমি তার পরের সংখ্যার বর্গ বের করবো। 72-এর বর্গ হচ্ছে 5184। 5184, এটা তোমরা গুণ করে দেখে নেবে, ঠিক আছে। এবার এই 5184 করতে গেলে 5050-এর সঙ্গে কত যোগ করতে হবে সেটা বের করবে। তাহলে অতএব নির্ণেয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা আমার যোগ করতে হবে সেটা কত? 5184 থেকে 5050 যোগ করতে হবে, অর্থাৎ হলো 4 3 1 134 যোগ করলে 5050-এর সঙ্গে 134 যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট, একটি বাক্সে 1225টি শিশি রাখা আছে। মনে করো একটা হোমিওপ্যাথি বাক্স, সেই বাক্সে ছোট ছোট হোমিওপ্যাথি শিশি থাকে, বিভিন্ন ধরনের ওষুধ থাকে। তো এরকম 1225টি শিশি রাখা আছে, শিশি রাখার ঘর আছে। এবার এই বাক্সে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে, অর্থাৎ লাইন আছে, প্রত্যেকটা লাইনে ততগুলি ঘর আছে। যেমন মনে করো বাক্সটা যদি এরকম হয়, তাহলে এদিকে মনে করো 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ দেখো এখানে এটাকে যদি আমি সারি ধরি, তাহলে এখানে একটা সারি, দুটো সারি, তিনটে সারি, চারটে সারি, এবং প্রত্যেকটা সারিতে দেখো 1 2 3 4 করে ঘর আছে। বোঝা গেল? 4টি সারি আছে এবং প্রত্যেকটা সারিতে 4টে করে ঘর আছে। দেখো এই বাক্সটাতে মোট কটা ঘর আছে? এখানে 1 2 3 4টে, এদিকে 4টে, এদিকে 4টে, এটা অর্থাৎ 4 4 16টি, অর্থাৎ এটা বর্গ আকারের ঘর, মানে এখানে বর্গ সংখ্যায় আছে। তো মনে রাখবে, যতগুলোই লাইন, প্রত্যেকটা লাইনে ততগুলি ঘর, বা যতগুলি লাইন, প্রত্যেকটা লাইনে ততগুলি চারা গাছ, বা যতজন সদস্য প্রত্যেকে তত টাকা, এই ধরনের দেয়া মানে বর্গ আকারে দেয়া। দেখো এখানে 4,
এদিকে 4 বর্গ, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ঘরের সংখ্যা থাকবে সেই ঘরের সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গ হবে। এবার আমি এখানে ছোট ঘর নিয়েছি, ছোট বাক্স নিয়েছি, তাই 16টি আছে। এটা 25 হতে পারে, 36 হতে পারে, ঠিক আছে, 525 হতে পারে, 900 হতে পারে, 1225 হতে পারে। তার মানে আমার 1225টি শিশি রাখার জায়গা আছে, মানে মোট 1225টা ঘর আছে। এবং যতগুলি ঘর, যতগুলি লাইন, সারি, প্রত্যেকটা লাইনে ততগুলি ঘর, অর্থাৎ এই ঘরগুলি বা বাক্সটা একটা বর্গ ক্ষেত্র আকারে আছে। তাহলে আমি সারির সংখ্যা কী করে বের করবো? দেখো এখানে মোট 16টি আছে, 16-র বর্গমূল করলে 4 হয়। তাহলে দেখো 4টি সারি আছে। তাহলে ঠিক তেমনই 1225, এই 1225টি ঘর যদি মোট থাকে, তাহলে সেক্ষেত্রে সারির সংখ্যা বের করতে গেলে আমার 1225কে বর্গমূল করতে হবে। তাহলে এখানে লিখবে, যেহেতু বাক্সটিতে যতগুলি সারি আছে, কমা দিয়ে প্রতিটি সারিতে ততগুলি ঘর আছে, অর্থাৎ বাক্সটি বর্গাকার এবং বাক্সটিতে মোট ঘরের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মোট ঘরের সংখ্যার বর্গমূল হবে সারি সংখ্যা, অর্থাৎ মোট ঘরের সংখ্যার বর্গমূল করলে আমি সারি সংখ্যা মানে লাইনের সংখ্যা পাবো। তাহলে অতএব সারি সংখ্যা সমান 1225-এর বর্গমূল। এই 1225-এর বর্গমূল করলে 35 হবে। অর্থাৎ এটাকে তুমি এই 1225কে তোমরা উৎপাদক বিশ্লেষণে করতে পারো বা ভাগ পদ্ধতিতে করতে পারো, তোমরা এটা করে নেবে, এটা 35 হবে। অর্থাৎ মোট এই বাক্সটিতে মোট 35টি লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে 35টা করে ঘর আছে। এটা বোঝা গেল। নেক্সট, শিবাজি সংঘের ক্লাবে, একটা ক্লাবের নাম শিবাজি সংঘ, যতজন সদস্য আছে প্রত্যেকে তার 5 গুণ করে চাঁদা দিয়েছে। মনে করো তোমাদের পাড়ার ক্লাবে 20 জন সদস্য আছে, প্রত্যেকে তার 5 গুণ মানে 100 টাকা করে চাঁদা দিয়েছে, ঠিক আছে। এই 100 টাকা করে চাঁদা দেওয়ায় 2000 টাকা চাঁদা উঠেছে, তাই তো। 20 জন সদস্য প্রত্যেকে 100 করে দিয়েছে, তাহলে মোট চাঁদা উঠবে 2000 টাকা। তাহলে তোমাকে যদি বলা হয় যে তোমার ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে তার 5 গুণ করে চাঁদা দেওয়ায় মোট 2000 টাকা চাঁদা উঠেছে, তাহলে তোমার সদস্য সংখ্যা কত? তাহলে এক্ষেত্রে কী করবে তুমি? 5 গুণ করে চাঁদা দিয়েছে, আমি প্রথমে এটাকে 5 দিয়ে ভাগ করে দেব, দিলে হবে আমার 400। এই 400টা হলো আমার যতজন সদস্য তত করে টাকা, অর্থাৎ বর্গ, সদস্য সংখ্যার বর্গ। বোঝা গেল? আমি এখানে এই যে 5 গুণ চাঁদা দিচ্ছিল, সেই 5 গুণ চাঁদা দেওয়ার জন্য আমি তাকে মানে মোট চাঁদাকে মোট
প্রথমে 5 দিয়ে ভাগ করে দিলাম। এই 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 যে ভাগফলটা বেরোলো, এই ভাগফলটা হচ্ছে সদস্য সংখ্যার বর্গ। তাহলে এখানে লিখবে মোট চাঁদা সমান 5,15,205 টাকা। এবার 5,15,205 এটাকে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 0, 3, আবার 0, 20, 4, 1। তাহলে এই যে সংখ্যাটা বেরোলো, এই সংখ্যাটা হচ্ছে সদস্য সংখ্যার বর্গমূল। তাহলে অতএব সদস্য সংখ্যা সমান 103041, এটার বর্গমূল। এটাকে তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করবে। পরের অঙ্কটি, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য? প্রথমে আমি 12, 18, 30 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা অর্থাৎ তার লসাগু আমি বের করে নেব। তাহলে লসাগু হলে 2 দিয়ে গেলে 6, 9, 15, 3 দিয়ে গেলে 2, 3, 5। তাহলে হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 ইন্টু 5 মানে 180। তাহলে এখানে লসাগু হলো 180। এইবার দেখো এই 180 এটা সমান উৎপাদকগুলো কি? 2 2, তাহলে 2 এর বর্গ, 2 3 মানে 3 এর বর্গ, আর একটি মাত্র 5। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, 180 যদি 12, 18, 30 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 180-র দ্বিগুণ অর্থাৎ 360 সেটাও 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। এটার 3 গুণ অর্থাৎ 540 এটিও 12, 18, 30 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 180-র গুণিতক যারা সব সংখ্যাই কিন্তু 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তো আমাকে বের করতে হবে যে 180-র সেই গুণিতক যেটা কিনা পূর্ণবর্গ। এখন পূর্ণবর্গ হতে গেলে সেই সংখ্যার উৎপাদকগুলো প্রত্যেকে পূর্ণবর্গ হয়, কিন্তু আমি এখানে দেখছি 180-র মধ্যে 2 আর 3 শুধুমাত্র পূর্ণবর্গ, 5 কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে আমি 180-কে যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এদিকটাও 5 দিয়ে গুণ হবে। সেক্ষেত্রে কি হবে? এই 5টি পূর্ণবর্গ হয়ে যাবে। এখানে আরেকটা 5 গুণ হলে 5-এর বর্গ হয়ে গেল। তাহলে আমি কি দেখলাম যে 180-র 5 গুণ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার যেহেতু সংখ্যাটা 180-র গুণিতক, তাই সেটা 12, 18, 30 দ্বারাও বিভাজ্য। অর্থাৎ এই 180-র 5 গুণ মানে কত? 900 হবে। 900 মানে 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার। ইহা একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 900 যেটা, এই 900 সংখ্যাটি এমন একটি সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা এবং যেটা 12, 18 আর 30 দ্বারা বিভাজ্য। তাহলে এবার উত্তরটা হবে কি? অতএব 12, 18, 30 দ্বারা বিভাজ্য ও পূর্ণবর্গ সংখ্যাটি হলো 900। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা এই যে চ্যাপ্টারগুলো আমি করালাম, এই চ্যাপ্টারগুলি তোমরা বাড়িতে এই অঙ্কগুলো তো করবেই, সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারে অন্যান্য যে অঙ্কগুলি আছে সেগুলোও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে।